আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন। নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান। ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগানে মুখর ঢাকার রাজপথ। ইসরায়েলের গণহত্যা আরব ও বিশ্ব নেতাদের নিরাপত্তায় ধিক্কার নিন্দা। বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক। শুল্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি। ৩ মাসের জন্য ৩৭% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান। ৪০ দেশের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় শুরু হলো ইনভেস্টমেন্ট সামিট। নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার স্টার্ট আপ তহবিল গঠন। এবং আরাকান আর্মি দখলে রাখাইন। রোহিঙ্গা প্রত্যাপনের শঙ্কা বিশেষজ্ঞদের। আঞ্চলিক সহযোগী দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করছে ঢাকা সহ গোটা দেশের মানুষ। নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে ছাত্র নাগরিকরা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট অবস্থান জানাতে হবে। সেই সঙ্গে গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলোকে এক করতে বাংলাদেশকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ফিলিস্তিনে গণহত্যা চলছে আর গোটা বিশ্বের মুসলমানরা ইসরায়েলি বর্বরতা চেয়ে চেয়ে দেখছে, এমনটা যে আর হবে না তার জানান দিচ্ছে বাংলাদেশ। দিনভর রাজধানীর রাজপথ উত্তপ্ত, নানা বয়সী মানুষের স্লোগানে স্লোগানে। ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধে গোটা বিশ্বের মতো এদিন থমকে যায় বাংলাদেশও। ইচ্ছা হয়েছে রাস্তায় আমি এসেছি, ইনশাআল্লাহ ভালো কিছু কথা বললে ভালো হবে। যদি নিজের সর্বস্ব দিয়ে এটার বিরুদ্ধে কিছু করতে পারতাম, আল্লাহ যদি সেই শক্তিটা দিত, তাই আমি সত্যিই যাইতাম। আমরা কিছুই করতে পারতেছি না, সত্যি কথা। আমরা তো যেতে পারছি না, আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের পাশে আছি সব সময় ইনশাআল্লাহ। আমরা বিশেষ কনফারেন্সের পক্ষ থেকে আমরা এই আন্দোলনের সাথে জড়িত হচ্ছি। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সব শান্তিকামী রাষ্ট্রকে এক হওয়ার আকুতি ছিল বাংলার ছাত্র নাগরিকদের কণ্ঠে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, উত্তরা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমায়েত করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পুরো বিশ্ব আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু বলতেছি দূর থেকে যে দোয়া করলেই হয়ে যাবে। শুধু দোয়া করলেই যদি হয় তাহলে লড়বে কে? আমি আমার বাচ্চাকে যদি এখন এই সব কিছু না দেখাই বা আমার ইসলাম সম্পর্কে না বুঝাই, তাহলে আমার বাচ্চা ভবিষ্যতে আরো কি শিখবে? যদি ওদের পণ্যগুলো আমরা বয়কট করতে পারি সমস্ত কিছু, তাহলে হয়তোবা ওরা দুর্বল হবে। ইসরায়েল থেকে যে ক্ষমতার নেশা, সে আস্তে আস্তে দেখা যাবে যে সারা বিশ্বকে সে আস্তে আস্তে ক্ষমতার মধ্যে এনে সব জায়গায় মানে সেই সাহসটা সে পাবে যে সে আরো অন্য কান্ট্রিতে সে হামলা করতেছে। জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে শাহবাগ, বাংলা মোটর হয়ে রাজধানীর ব্যস্ত সড়কে মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা। কিভাবে ছোট ছোট বাচ্চাগুলা পাখির মতো মা বাবারা তাদের বাচ্চা দাফন করছে হাত ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া। এর থেকে বিভৎস, এর থেকে নৃশংস এই 2025 সালে এরকম একটা উন্নত বিশ্বে আর কি হতে পারে? প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে। ফিলিস্তিনে আর যেন একটিও প্রাণ না ঝরে, পরিস্থিতি যেন শান্ত হয়, সেই দোয়া সবার কণ্ঠে। এমন দৃশ্য হয়তো বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি। ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা চলছে তার জন্য এই ঢাকার রাজপথে যেভাবে করে মানুষ নেমে এসেছে, যেভাবে করে প্রতিবাদ জানাচ্ছে গোটা বিশ্বের মুসলমানরা, যদি মুসলিম শাসকরা এক হয় তাহলেই হয়তো পরিস্থিতির কিছুটা হলেও বদল হবে বলে মনে করেন অনেকে। এখন শুধুই প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি জরুরি এক হওয়া মুসলমানদের। আব্দুল সজীব, এটিএন বাংলা, ঢাকা।
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দিনভর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও তার আশপাশের সড়কে জড়ো হন দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে এক সুরে ধ্বনিত হয় ফিলিস্তিনের জয়গান। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ হিসেবে আখ্যা দেন আলেম সমাজ। এ সময় আরব দেশগুলো নীরব ভূমিকায় থাকায় এর ধিক্কার জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ইসরায়েলি আগ্রাসন আর সহ্য করতে পারছে না বাংলার জনগণ, তাই তো মজলুম গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী কর্মসূচির সমর্থনে উত্তাল রাজধানী ঢাকা। দলমত নির্বিশেষে সবাই যেন আজ একতাবদ্ধ। জোহরের নামাজের পরপরই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিশাল মিছিল বের করে ওলামা মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন, ঢাকা মহানগর দক্ষিণ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। আমাদের মুসলমানদের মনে নেতানিয়াহুর যতটা ক্ষোভ, তার দ্বিগুণ ক্ষোভ এই নামদারি ফেরাউনের বংশধরদের নিয়ে। আমরা হিটলারের মতো আরেকজন নেতাকে আমরা চাই, যারা ইহুদিদেরকে পৃথিবীর ভূমি থেকে নিশ্চিহ্ন করে দেবে। কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত চলে এই মিছিল। পুরান ঢাকার একদল তৌহিদি জনতাকেও দেখা যায় সেখানে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। গোটা বিশ্ব মুসলিম একত্রিতভাবে বিনয়ামিন নেতানিয়াহু সহ তার সমস্ত দোসরদের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ ঘোষণা করেছে। এই জিহাদে গোটা মুসলিম মিল্লাকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে রাজধানীর মিরপুর, মহাখালী, প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জামাতি ইসলামী ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে দক্ষিণ জামাত। ওই তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর একটি সমন্বয় যে কমিটি ওয়াইসি, তারা প্রকৃত অর্থে ওই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেওয়ার লাইসেন্স দিয়েছে। পরে আবারও বিশাল মিছিল বের করে দক্ষিণ জামাত। এ সময় ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষায় বাংলাদেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত বলে জানান তৌহিদি জনতা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সারা বিশ্ব। তারই এক অংশ বাংলাদেশের রাজধানী ঢাকাকে দেখলো আজ নতুন করে। আজকে তারা যেভাবে রাজপথে নেমেছেন, তাদের কর্মসূচিতে যেভাবে সংহতি প্রকাশ করেছেন, সেখান থেকে তারা একটা আওয়াজ খুব বেশি করে বলছেন, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে গেলে মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নেই, হতে হবে শুধু মানুষ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রাজধানীর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছেন তারা। এদিকে ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মনির হোসেন তপুর রিপোর্ট। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদে ফুঁসে উঠেছে শিশু, কিশোর, তরুণ সবাই। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকার রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে জড়ো হন। স্লোগানের মাধ্যমে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানান তারা। আমাদের বিশ্ব মুরলদের কনসার্ন কোথায়? মানবিকতার সেই দিকগুলো কোথায়? এটা কোনো ধর্মীয় আন্দোলন না, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর আন্দোলন। কিয়ামতের দিন আল্লাহ খোদাকে জবাব দিতে হবে, ওই ভাই বোনদেরকে জবাব দিতে হবে ওখানে আমাদের, যে আমরা কি করেছি। আপনারা আওয়াজ তুলুন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। আমরা এই যুদ্ধ বন্ধ দেখতে চাই, কারো উপর যেন আর কোনো রকম গণহত্যা না চালানো হয়। ইসরায়েলের পণ্যগুলি যারা যারা ক্রয় করে থাকে, আমরা তাদের ইনডিরেক্টলি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতেছি। আমরা ইসরায়েলি পণ্য, সব পণ্য বয়কট করছি। আমরা ইসরায়েলের এই সব জঘন্য জেনোসাইড বন্ধ চাই। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মুক্তি দিতে চাই। আজকে কয়েক লক্ষ ইহুদি
পুরা বিশ্বকে অশান্ত করে রেখেছে। এদিকে একই দাবিতে রাজধানীর বাড়িধারায় মার্কিন দূতাবাসের পাশের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়া হয়। ফিলিস্তিনের গাজায় আর কত নিষ্পাপ শিশুর প্রাণ গেলে টনক নড়বে বিশ্ববাসীর? যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরোচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জন করে মিছিল করছেন শিক্ষার্থীরা। অনেক স্থানে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারের উপর চাপ তৈরি ও নেতানিয়াহুর ফাঁসির দাবি জানান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে অগ্নিগর্ভ চট্টগ্রাম। বিভিন্ন উপজেলায় আয়োজিত সমাবেশে অংশ নেন কয়েক হাজার মানুষ। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা পুরানো হয়। সমাবেশে গাজায় হত্যাকাণ্ডের ঘটনায় মুসলিম দেশগুলোর নীরব ভূমিকার জন্য ধিক্কার জানানো হয়। গাজায় ইসরায়েলের অব্যাহত হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট এবং তাদের দোসরদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল ছিল সিলেট নগরের বন্দর বাজার, জিন্দা বাজার ও চৌহাট্টা। এ সময় এই গণহত্যার প্রতি ঘৃণা জানিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনের নিন্দা জানান তারা। আল আকসা মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য একমাত্র দায়ী হচ্ছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিন আমাদের স্বাধীন রাষ্ট্র, ওই রাষ্ট্র আমাদের স্বাধীনভাবে ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ডে স্বাধীন থাকবে, এটাই আমাদের হক সুপার মার্কেট পুরো বিশ্বের কাছে আমাদের দাবি। বরিশালে আশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় গাজাবাসীর সহায়তায় মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রংপুর নগরীর জেলা স্কুল, টাউন হল, শাপলা মোড়, প্রেস ক্লাব, মেডিকেল মোড়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণপ্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, গাজায় গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা হতাশাজনক। ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেন সকল শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে ঘোষণা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ময়মনসিংহের টাউন হল মোড়ে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় গাজায় হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ, ইসরায়েলি পণ্য বয়কট ও তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। জাহিদুল আলম, এটিএন বাংলা। বাংলাদেশের উপর নতুন করে আরোপিত ৩৭% কর অন্তত ৩ মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই ৩ মাসের মধ্যে সরকার দেশটিতে রপ্তানি বাড়ানোর বিষয়ে কাজ করবে। চিঠিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। গত ২ এপ্রিল বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা নিয়ে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh.
মার্কিন নতুন শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ না করে ক্ষতি কাটিয়ে উঠতে ওয়াশিংটনের সাথে ঢাকার আলোচনা করা উচিত বলে মনে করে আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স। রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের নতুন এই নীতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয়ে নামতে পারে, ক্ষতি হতে পারে বাংলাদেশেরও। তাই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি চাঙ্গা করতে শুল্ক আরোপ না করে ভিয়েতনামের মতো শুল্ক কমালে বা কিছু ক্ষেত্রে শুল্ক না নিলে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি মাহবুবুর রহমান। সংকট উত্তরণে বিশেষ একটি টাস্ক ফোর্স গঠনেরও প্রস্তাব দিয়েছে আইসিসি। শুল্ক হার বাড়ানোর কারণে আমরা নিজেরা একটু বিব্রত হয়ে গেছি, বিব্রত না শুধু চিন্তিত হয়ে গেছে। তো সেই অবস্থায় আমাদের সরকারের বর্তমানে স্টেপ যেটা ওরা নিচ্ছে, আমার মনে হয় ইট ইজ ইন দ্য রাইট ডিরেকশন। নেভারথেলেস বাট বিজনেস আমরা যেটা বললাম যে টাস্ক ফোর্স করার জন্য, তাইলে এটাকে ডেইলি বেসিসে মনিটর করতে হবে এবং ডাইরেক্ট নেগোসিয়েশন উইথ দি আমেরিকান গভর্নমেন্ট লাগবে। এটা ওই চিঠিপত্র আদান প্রদান ওইভাবে হবে না। নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনের সেশনে তিনি একথা জানান। এ সময় গভর্নর বলেন, আগামী সপ্তাহের মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। স্টার্ট আপ কমিউনিটির জন্য সরকার সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। এতে বিশ্বের 40টি দেশের বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রথম দিন 60 জনের বেশি বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্ট আপ কানেক্ট সেশন অনুষ্ঠিত হয়। স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন বক্তারা। এতে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, স্টার্ট আপ কমিউনিটিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ব্যাংক খাত। এজন্য বিশেষ ফান্ডও গঠন করা হয়েছে। সবাইকে জানাতে চাই, নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে। এটি কমার্শিয়াল ব্যাংকগুলোর মাধ্যমে শুধুমাত্র স্টার্ট আপ কোম্পানিগুলোকে দেওয়া হবে। 1 মাস আগেই এটি চূড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে প্রথম দিনের সম্মেলন শেষে ব্রিফ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার। বিনিয়োগের বাধা দূর করে ঢাকা সহ সারা দেশের স্টার্ট আপদের নিয়ে একসাথে কাজ করবে সরকার। নতুন বাংলাদেশে, নিউ বাংলাদেশ, আমরা কোলাবোরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি। স্টার্ট আপ কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন, যেই কারণে বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এতদিনে হয়নি, সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি। স্টার্ট আপ উদ্যোক্তাদের ডেকেছিলাম, ডেকে জিজ্ঞেস করছেন যে আপনাদের সমস্যাটা, টেল আস ইউর প্রবলেমস, আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন। তো আমরা আজকে ভিসিদেরকে, ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেপস, যাতে স্টার্ট আপ কমিউনিটি থ্রাইভ করতে পারে। এছাড়া স্টার্ট আপদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসি পরিবর্তন, প্রত্যন্ত উপজেলায় উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পাওয়া এবং সকল স্থানে কম মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরা হয় ব্রিফিংয়ে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি দলের করণীয় ঠিক করতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করছে বিএনপি। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। $1,80,000 রোহিঙ্গা প্রত্যার্পণ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। তাই আঞ্চলিক সহযোগী দেশ চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সাথে এ ব্যাপারে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। গত মাসে বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুইতেরেজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি আশ্বাস দেন এই সংকট সমাধানের।
এর প্রায় 1 মাসের মাথায় থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে মিয়ানমার 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যার্পণের উপযুক্ত বলে ঘোষণা দেয়। এছাড়াও আরও 70,000-এর পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানায়। এই প্রক্রিয়াকে রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক দিক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে পুরো প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং বলছেন তারা। এটা যদি এখন হয় তবু আমরা বলবো হ্যাঁ একটা আরম্ভ হলো, এই পথে আমরা হয়তো আস্তে আস্তে আরো বেশি লোক পাঠাতে পারবো। এটার ভিতরে নানা রকমের জিনিস এসে যায়, আর্মির দখলে, এখন মিয়ানমার সরকারের দখলে না। সুতরাং ডিপার্টেশন করতে গেলে প্রসেসটা কি হবে, বিষয়টা বেশ জটিল আমাদের মনে রাখতে হবে। কিন্তু কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের এখানে তো আমরা 2 বার রোহিঙ্গাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে গিয়েও তাদেরকে পাঠাতে পারিনি। তো কাজে সেই জায়গাগুলো আমাদের মাথায় রেখে খুব সতর্কভাবে, কৌশলীভাবে আমাদের কিন্তু এই বিষয়টাতে সামনে যেতে হবে। তাদের মতে এই পরিস্থিতিতে দ্রুত প্রত্যার্পণ শুরু করতে এশিয়ার বৃহৎ দেশগুলোকে সাথে নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের প্রয়োজন রয়েছে। আমরা বিহাইন্ড দ্য সিন এটা নেগোসিয়েশন বলি, তো ওই জায়গায় আপনার বেশি সময় দিতে হবে। বড় বড় কথা বলে ও তো আমরা দেখেছি 8 বছর ধরে আমরা অনেক কথা বলছি। জাতিসংঘে প্রতি বছর একটা করে রেজলিউশন হয়, প্রতি বছর জেনারেল অ্যাসেম্বলির সাইডে একটা আলোচনা হয়। তাতে কি অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে? এই অবস্থাটার পরিবর্তন চাইলে ওদেরকে যাওয়ার সুযোগ করতে হলে কূটনীতি, যেটাকে বলা হয় রিয়েল সেন্স ডিপ্লোমেসি, ওইটা করতে হবে। মিয়ানমার সাথে আমাদের এনগেজ করতে হবে সারাক্ষণ। আমরা সব সময় ওয়েস্টের দিকে তাকাই, কিন্তু আমাদের যে ইস্টে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এবং ওইসব সব দেশে কিন্তু রোহিঙ্গা আছে, তারাও একই অবস্থায় আছে আমাদের মতো। তারাও চায় ওদের ডিপার্টেশন হোক। এদের সাথে আমাদের একটা অ্যালায়েন্স করতে হবে। সবাই মিলে পার্সু করলে তো বাধ্য হবে, তারা চিন্তা সাপোর্ট দিচ্ছেই। মানবিক দিক বিবেচনায় 2017 সালে মিয়ানমারের 8 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশ। গেল 8 বছরে তাদের সংখ্যা এখন 10 লাখেরও বেশি। আন্তর্জাতিক চাপের মুখে 2017 সালে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের তৎকালীন অং সান সুচি সরকার। সই হয় দ্বিপক্ষীয় চুক্তিও, কিন্তু সেই চেষ্টা আলোর মুখ না দেখায় সংকটটি বাংলাদেশের জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মরণ ফাঁদ। মহাসড়কটি চন্দনাইশ থেকে লোহাগাড়া অংশটি মৃত্যু ফাঁদের হটস্পট। গেল 3 মাসে সড়কের এই অংশে 29টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 29 জন। ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী গাড়ির পানি, তার সাথে চালকদের বেপরোয়া গতির কারণেই ভয়াবহ এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে চন্দনাইশ থেকে লোহাগাড়া অংশে। জেলার 2000 হাইওয়ে থানার তথ্য বলছে 2024 সালে সড়কের এই অংশে 65টি দুর্ঘটনায় 21 জনের মৃত্যু হয়। আর চলতি বছরের 3 মাসেই 29টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 29 জন। সবশেষ গত 2রা এপ্রিল লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে এক দুর্ঘটনাতেই প্রাণ হারায় 11 জন। এলাকাবাসী ও পুলিশ জানায় সরু রাস্তার সাথে ঝুঁকিপূর্ণ বাঁক, লবণ পানিতে সড়ক ভিজে থাকা, ঢালু সড়ক ও চালকদের অনভিজ্ঞতার কারণেই ঘটছে এত দুর্ঘটনা। কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে নামার পথে ওই রাস্তাটা একটু ঢালু আছে, আরেকদিকে হচ্ছে পূর্ব পাশে একটু নিচু। ফলে গাড়িগুলো যখন কক্সবাজার থেকে চিটংয়ের দিকে আসে তখন এগুলো একটু হেলানো অবস্থায় থাকে, পরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা এড়াতে সড়কের দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মহাসড়কে অটোরিকশার মতো ছোট পরিবহন চলা বন্ধ করা জরুরি। রাস্তার প্রশস্ততা যেমন করা প্রয়োজন, রাস্তার ঝুঁকিপূর্ণ স্থান বাঁক রয়েছে সেগুলোকে আসলে ভিশন অবস্ট্রাকশন আছে কিনা, ঠিকভাবে সেফ কিনা সেটা নিশ্চিত হওয়াটা প্রয়োজন। সড়ক বিভাগ এর মধ্যে কিছু উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয় বলে জানালেন এলাকাবাসী। রাস্তাটা একটু ছোট, এই জন্য মানে গাড়ি আমরা বাইরে নামাতে পারতেছি না, দুর্ঘটনা হচ্ছে। আমরা চাই অতি বিলম্বে এই মহাসড়ক 4 অথবা 6 লেন উন্নীত করা হোক। দুর্ঘটনা প্রবণ সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টা ফারুকী আজমের। বিআরটিএ ওখানে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বাঁক তারা পরীক্ষা করে প্রাথমিকভাবে যতটুকু আয়োজন করা দরকার, গাড়ির স্পিড কমানো এবং সুশৃঙ্খল করার ক্ষেত্রে তারা সেই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে। সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সৈয়দ তাম্মিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পয়লা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি নয়, এটা আরোপিত সংস্কৃতি। এই সময় ইলিশ খাওয়া মানে নিষিদ্ধ জাটকা খাওয়া উল্লেখ করে পয়লা বৈশাখে অন্য মাছ খাওয়ার পরামর্শ দেন তিনি। আগামী 8 থেকে 14 এপ্রিল পর্যন্ত দেশের ইলিশ সমৃদ্ধ 20 জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। উপদেষ্টা আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রাথমিক অবস্থায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির সুপারিশ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপে ঢাকায় ধসের মুখে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজার। সোমবার বিশ্বের প্রায় সব দেশে এই অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাব দেখা গেছে। এশিয়ার বৃহত্তম শেয়ার বাজারগুলো ঊর্ধ্বমুখী তো নয়ই, কোনো সূচক স্থিতিশীল ছিল না। এই দিন 8 থেকে 13% পর্যন্ত সূচক নামতে দেখা যায় এশিয়া জুড়ে। একই অবস্থা দেখা গেছে ইউরোপের শেয়ার বাজারে। মহাদেশটির শীর্ষ দেশগুলোর স্টক এক্সচেঞ্জে 6 থেকে 10% বেশি দরপতন দেখা যায়। এই নিয়ে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এর কারণে বিশ্বের অনেক নেতা আমেরিকার সাথে চুক্তি করতে মরিয়া হয়ে আছেন। পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ। নাসির হোসেনের নিষেধাজ্ঞা থেকে মাঠে ফেরার দিনে মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 8 উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। আগে ব্যাট করে 159 রানে অল আউট হয় এনামুল হক বিজয়ের দল। সর্বোচ্চ 31 রান আসে তাহজিবুল ইসলামের ব্যাটে। জবাবে 33 ওভার 3 বলে 2 উইকেটে হারিয়ে 163 রান করে জয় তুলে নেয় রূপগঞ্জ টাইগার্স। 76 রান আসে অমিত মজুমদারের ব্যাটে। আরেক ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 10 উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপিতে আগে ব্যাট করে 129 রানে গুটিয়ে যায় পার্টেক্সের ইনিংস। জবাবে 18 ওভার 3 বলে জয় নিশ্চিত করে লিজেন্ডস অফ রূপগঞ্জ। মাত্র 59 বলে অপরাজিত 103 রানে ইনিংস খেলেন লিজেন্ডসের তানজিদ হাসান তামিম। এদিকে ব্রাদার্স ইউনিয়নকে 4 উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিএসপি এ বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং আর্চার সাগর ইসলাম। বাংলাদেশ অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। 15টি বিভাগে মোট 14 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থাকে ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হবে। আগামী 11 এপ্রিল বিকেলে সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপি এর সভাপতি রেজওয়ানুজ্জামান রাজীব, স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেটরিজের জিএম মার্কেটিং ডক্টর জেসমিন জামান, বিএসপি এর সাধারণ সম্পাদক সামান হোসেন, খেলোয়াড় যাচাই বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমানি ও সদস্য সচিব মাহবুব সরকার সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন। নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান। ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগানে মুখর ঢাকার রাজপথ। ইসরায়েলের গণহত্যায় আরব ও বিশ্ব নেতাদের নিরাপত্তায় ধিক্কার, নিন্দা। বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক। শুল্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি। 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান। 40 দেশের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় শুরু হলো ইনভেস্টমেন্ট সামিট। নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার স্টার্ট আপ তহবিল গঠন।
এবং আরাকান আর্মির দখলের রাখাইন রোহিঙ্গা প্রত্যাপনের শঙ্কা বিশেষজ্ঞদের আঞ্চলিক সহযোগী দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।